আমাদের দেশের প্রেক্ষাপটে এই ডিপ ভেইন থ্রোম্বোসিস রোগের প্রকোপ কেমন বা কত বেশি রোগী এই ধরনের সিচুয়েশন আক্রান্ত হচ্ছেন, স্যার আপনি বলতে পারেন? আমাদের বাংলাদেশে কিন্তু এইটার খুব মানে স্ট্যাটিস্টিক নাই, এক্সাক্ট স্ট্যাটিস্টিক আমরা পাইনি। তবে আমরা দেখেছি যে বহির্বিশ্বে, বিশেষ করে আমেরিকাতে এই ধরনের যে রোগীগুলো আছে তাদের একটা স্ট্যাটিস্টিক আছে যে বছরে সেখানে প্রায় 9 লাখ লোক ডিবিটিতে ভোগে। 9 লাখ রোগ 9 লাখ হচ্ছেন এত লোক, কিন্তু আমাদের দেশে এই ধরনের পরিসংখ্যানটা আসলে নাই। বাংলাদেশে টোটাল ভাস্কুলার সার্জন 53 এই মুহূর্ত পর্যন্ত 53 জন। সুতরাং এই 53 জন তো পুরো বাংলাদেশটাকে কাভার করছেন অবশ্যই না। অধিকাংশই আমাদের এই ভাস্কুলার সার্জনরা কিন্তু ঢাকাতে অবস্থান করে এবং বাইরে কয়েকটা জায়গায় অল্প কিছু ভাস্কুলার সার্জন আছে। সুতরাং এই জাতীয় রোগী তারা কিন্তু অনেকে বিভিন্ন ডিপার্টমেন্টে যায়, যেমন গাইনিতে যেতে পারে, যেমন অর্থোপেডিক্সে যাচ্ছে, জেনারেল সার্জনের কাছে যাচ্ছে, মেডিসিনের কাছে যাচ্ছে, বিভিন্ন জনের কাছে এরকম ভাগ ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওইখানে যে যদি ধরা পড়ে যে বা ডায়াগনোসিস যদি হয় যে না ওনার এটা ডিবিটি, তখন হয়তো ওনারা আমাদের কাছে রেফার করছেন, তখন কিন্তু আমরা আসলে দেখছি। কিন্তু একটা লার্জ অ্যামাউন্ট যে এই ধরনের রোগে ভুগছে এটা কিন্তু মানে অপ্রকাশিতই থেকে যাচ্ছে বা সঠিক সংখ্যা আসলে আমরা জানতে পাচ্ছি না। জি, আমরা যে কোনো রোগকে বিভিন্নভাবে ক্লাসিফাই করে থাকি। ডিপ ভেইন থ্রোম্বোসিস রোগটিকেও যদি আমরা কত প্রকারের আছে এভাবে একটু জানতে চাই, সেই ক্ষেত্রে স্যার আপনি যদি একটু বলেন কত প্রকারের হতে পারে এই রোগটি? জি, এটা খুব টাইম ডিমান্ডিং একটা কোয়েশ্চেন, যে আমাদের যে কোনো জিনিসই আমরা একটা ক্লাসিফাই করতে চাই সেভাবে চিকিৎসা সুবিধার জন্য বা রোগ শনাক্তকরণ করার জন্য। তা ডিপ ভেইন থ্রোম্বোসিস ক্ষেত্রেও আমরা এটাকে একুট ডিপ ভেইন থ্রোম্বোসিস এবং ক্রনিক ডিপ ভেইন থ্রোম্বোসিস এভাবে দুভাগে ভাগ করতে পারি। তা সাধারণত একটা মানুষ ভালো হেঁটে চলে ঘুরে বেড়াচ্ছে, কোনো সমস্যা নেই, হঠাৎ করে দেখা গেল তার পাটা ফুলে গেল, ব্যথা হচ্ছে, হাঁটতে পারছে না, তখন তাকে আশঙ্কা করি যে বোধহয় তার একটা গভীরের শিরায় রক্ত জমাট বেঁধেছে। তখন আমরা তাকে বলি একুট ডিপ ভেইন থ্রোম্বোসিস, কারণ আগে কখনো এরকম তার একটা আক্রান্ত হওয়ার কাহিনী নেই বা এরকম হিস্ট্রি নেই, যে আগে সম্পূর্ণ সে ভালো ছিল, আগে কখনই হয়নি, হঠাৎ করে এখন সমস্যাটা দেখা দিল, তাৎক্ষণিকভাবে তিনি আক্রান্ত হয়েছেন এবং সেই হিসেবে আমরা অ্যাকিউট বা তাৎক্ষণিক বলতে পারি। আর যখন উনি এফেক্টেড হয়ে গেলেন, উনি ট্রিটমেন্টে আছেন, চিকিৎসা নিচ্ছেন, কিন্তু তার কনসিকুয়েন্স হিসেবে এটা ওনার রিকভারিটা ডিলে হচ্ছে, তাই সেভাবে 2 সপ্তাহ পরেই আমরা তখন তাকে ক্রনিক ডিপ ভেইন থ্রোম্বোসিস বলছি। এবং সেই মেয়াদটা অনির্ধারিত, সেটা 6 মাসও হতে পারে, 9 মাসও হতে পারে, 1 বছর হতে পারে, 5 বছর হতে পারে। মানে যতদিন পর্যন্ত এই ডিপ ভেইন বা গভীর শিরাটা জমাট বাঁধা রক্ত থেকে মুক্ত না হচ্ছে, ক্লিয়ার না হচ্ছে, ততদিন পর্যন্ত উনি ক্রনিক ডিপ ভেইন থ্রোম্বোসিসে ভুগছেন বলে আমরা এটা সাব্যস্ত করব। জি, আমরা শুনলাম 2 ভাবে এটিকে প্রকারভেদ করা হয়ে থাকে, অ্যাকিউট এবং ক্রনিক ডিপ ভেইন থ্রোম্বোসিস, সেটি আপনি উল্লেখ করেছেন। আমরা আপনার মাধ্যমে একটু লক্ষণগুলো জানতে চাইব, কি ভাবে প্রকাশিত হয় বা একজন সাধারণ মানুষ তিনি কিভাবে বুঝবেন, কখন তিনি চিকিৎসকের কাছে যাবেন এই লক্ষণগুলোর অনুযায়ী? আমার কলিগ উনি বললেন যে আমরা 2 ভাগে মোটামুটি ভাগ করতে পারি, যদি অ্যাকুট এবং ক্রনিক কন্ডিশন। যদি কোনো রোগী হঠাৎ করে দেখলেন যে উনি ভালো আছেন, উনি হাঁটা চলা করছেন, হঠাৎ করে ওনার পায়ে ব্যথা এবং তার পরপরই পাটা আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে এবং ফুলে যাচ্ছে, এইরকম যদি হয় এবং সেটা যদি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে হয়, বিশেষ করে 15 দিনের মধ্যে যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে অ্যাকিউট ডিবিটি বলি। আর যদি ক্রনিক হয় তাহলে এই অ্যাকিউটটাকে যদি আমরা ঠিকমতো ট্রিটমেন্ট যদি না করি, আমরা যদি সেটাকে ঠিকমতো অর্থাৎ নির্দিষ্ট ডাক্তার কাছে যদি আমরা না যেতে পারি, যদি সেখানে ঠিকমতো ওষুধ আমরা ব্যবহার না করতে পারি, তাহলে এইটাই আলটিমেটলি কিন্তু ক্রনিক কন্ডিশনে হয়ে যায়। অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম পরে যে, অর্থাৎ 15 দিনের পরে গেলে তখন কিন্তু আমরা এটা ক্রনিক কন্ডিশন বলি। এখন ক্রনিকে প্রথম দিকে যেটা আমরা পাই অ্যাকিউটে, ক্রনিকে কিন্তু এটার সিভিয়ারিটিটা একটু কমতে থাকে, বিশেষ করে ব্যথার সিভিয়ারিটিটা একটু কমে যায়, তবে আলটিমেটলি কিন্তু পাটা ফোলাই থাকে। এবং আরও যদি টাইম যায়, বিশেষ করে যে 3 মাস বা 6 মাস বা বছর, তখন এই সময় পরে দেখা যায় যে ওনার পায়ে ভেরিকোসিটি ডেভেলপ করছে, অর্থাৎ চামড়ার নিচে যে ভেনগুলো আছে সেই ভেনগুলো মোটা হতে থাকে এবং আলটিমেটলি পায়ের নিচের দিকে, অর্থাৎ গেইটার এরিয়া, অর্থাৎ আমরা যেখানে হাঁটি, অর্থাৎ অ্যাঙ্কেল জয়েন্টের একটু উপরে, এইখানে কিন্তু আলটিমেটলি মানে আলসারের সৃষ্টি হয়, অর্থাৎ ক্ষতের সৃষ্টি হয়।
এইভাবে খুব মারাত্মক কিছু সমস্যার মধ্যে উনি পড়ে যাবেন।